তোমাদের কি আর বলবো, এই ছোট ছেলেটার কাছ থেকে শেখো। গরিব ঘরের ছেলে, হ্যাঁ, গ্রাম থেকে কত দূরে আসছে পড়াশোনা করতে, টপ করেছে, টপ, সব কিছুতেই একদম 100 পেয়েছে। আর তোমরা, ছি ছি ছি, লজ্জা থাকা উচিত। বলছি স্যার, আমরা তো চেষ্টা করি, কিন্তু যদি না পারি তাহলে কি করব? আহা, কি সুন্দর কথা, চেষ্টা করি, কিচ্ছু হয় না। ছেলেটার বাবা নেই, হ্যাঁ, দুটো কাকা এই মানুষ করেছে, মা তার ছোটবেলায় মারা গেছে, হ্যাঁ, এত কষ্ট করে ছেলেটা মানুষ হয়েছে, আর তোমরা বলছো আমরা না পারলে কি করব? বলছি স্যার, আমরা তো অনেক পড়াশোনা করি, কিন্তু মাথায় ঢোকে না যে। তোমাদের বেতের লাঠিতে পেটালে তখন মাথায় ঢুকবে, এই ছেলেটার কাছ থেকে কিছু শিখতে পারো না? কি করে শিখবো স্যার? ও তো আমাদের সাথে কথাই বলে না। ও কথা বলতে যাবে কেন? তোমরা কথা বলতে পারো না? ওকে দেখো তোমরা হাসি ঠাট্টা করো, আমি জানি না। বলছি কি স্যার, আমরা কত পেয়েছি? 100-র মধ্যে 44.5 পেয়েছো। আর স্যার আমি? তুমি 46। আর স্যার আমি? তুমি পেয়েছো 43। আর স্যার এই ছেলেটা? তখন কি বললাম? 100, 100, 100। কি বলেন স্যার? এই দেখো, ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছে, এর কাছে সেরকম পড়ার কোনো সোর্স নেই, টাকা পয়সার অভাব। মানে এই যখন এই আমাদের কোচিং সেন্টারে আসে, 1 টাকা দেয়নি, 1 টাকা পয়সা, 1 টাকাও ছিল না, বুঝতে পেরেছো? আর তোমাদের কাছে সবকিছু সুবিধা আছে, হ্যাঁ, বাবারে মারে যা বলবা তাই দিচ্ছে, হ্যাঁ, ভালো ভালো গাড়ি ফাড়ি, হ্যাঁ, স্কুটি, মোবাইল ফোবাইল, আর এর কাছে কিচ্ছু নেই। দেখো পড়াশোনা টপ করেছে। হ্যাঁ, এখন স্যার আমরা কি করবো? এই তোমাদের লাস্ট সুযোগ, এইবারে যদি 70-80% মার্কস না পাও, তোমাদের সবগুলো এই ভারত কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হবে। এই বাবা, হ্যাঁ, আমার বাবা জানলে তো কেলাবে। আমার তো খুব বকবে। অত শত আমি জানি না, আর কদিন পরই পরীক্ষা। এই তোমরা অ্যানুয়াল পরীক্ষায় যদি এরকম করো, তখন দেখতে পারবে কেমন লাগে। আর এক কাজ করবা, বাড়ি গিয়ে সবার গার্জেনকে আমার সাথে দেখা করতে বলবা। হ্যাঁ স্যার, কেন গার্জেন আসবে? কেন গার্জেনকে বলতে হবে না যে তোমরা এত টাকা খরচা করো, আর ছেলেমেয়েগুলো পুরো একদম জাহান নামে যাচ্ছে। স্যার এবারে মতন ছেড়ে দিন স্যার, এরপর এবার ভালো মার্কস আনবো। কোনো ছাড়াছাড়ি নেই, রুল ইজ রুল। মরিসি রে, এইবার মরিসি। বলছি পাদু, তোমার কোনো টেনশন নেই, তুমি ভালো করে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। ঠিক আছে পাদু, আমি এখন আসি। এদের সাথে কথা বলার ইচ্ছা হলে বলো, নাহলে তুমি তোমার কাজে লেগে বলো, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমি এখন যাই। কোথায় যাবা? তোমার সঙ্গে আমাদের কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কথা আছে, বলো। বলছি কি, হ্যাঁ, আজ থেকে আমরা সবাই বন্ধু। শোনো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব শর্তে রাজি। আগে শর্তগুলো শুনে তো নাও। বলো। প্রথমত, কেউ মোবাইল ইউজ করতে পারবে না। মোবাইল যদি ইউজ না করি তাহলে তো আমাদের অবস্থা শেষ। এই তো এর জন্য বললাম, আমার সঙ্গে তোমরা বন্ধুত্ব করতে পারবে না, আমার নিয়ম কানুন তোমরা মেনে চলতে পারবে না। বলছি কি, আমি রাজি। কি বলছিস রে গাদা, তুই মোবাইল দেখবি না? শোন, আমার বাবা যদি জানে না, হ্যাঁ, আমার এই কোচিং সেন্টার থেকে বের করে দিয়েছে, তাহলে বাড়ি আর জায়গা হবে না, বেলুন দিয়ে মারবে সকালে বিকালে। হ্যাঁ, আমার সেই অবস্থা। বাবা অনেক কষ্ট করে আমায় পড়াচ্ছে, হ্যাঁ, আমায় তো এক্ষুনি বিয়ে দিয়ে দেবে। বলছি আমরা রাজি। মুখ দিয়ে রাজি বললে হবে না তো, আমার প্রমাণ চাই। কি প্রমাণ দিতে হবে? তোমাদের 3 জনের মোবাইল সুইচ অফ করে আমার কাছে, নাই তো বা স্যারের কাছে জমা রাখতে হবে 1 সপ্তাহ। তখন আমি বুঝতে পারবো যে তোমরা মোবাইল ছাড়াও থাকতে পারবে। বলছি কি, এমার্জেন্সি হলেও ফোন ব্যবহার করা যাবে না? হ্যাঁ যাবে, কিপ্যাড ফোন, বোতামালা ফোন, যেখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক কিচ্ছু থাকে না, বুঝতে পেরেছো? বাবা, জীবন তো অনেক কঠিন। এই তো, ভালো রেজাল্ট করতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কি করতে হবে? প্রথমত একটাই শর্ত, 1 সপ্তাহ অবধি তো মোবাইল টাচই করা যাবে না, সুইচ অফ করে আমার কাছে বা স্যারের কাছে জমা করো। ঠিক আছে, রাজি। হ্যাঁ, আমিও রাজি। বলছি 1 সপ্তাহ পরে বন্ধুত্ব করবে? 1 সপ্তাহ পরে তোমাদের আর একটা টাস্ক দেবো, সেটা যদি তোমরা ফাইনাল পুরোপুরি একদম পাস করো, তাহলে তোমাদের সঙ্গে আমি বন্ধুত্ব করব। আর একটা কথা, কালকে 6টার সময় কোচিং শুরু হয়, তো তোমরা 5টার সময় সবাই চলে আসবে। কেন? এই 7 দিন পর্যন্ত আমি তোমাদের টিউশন নেবো 1 ঘন্টা করে সকালবেলায়, তারপরে স্যাররা যা পড়াবে তো পড়াবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার অত সকালে ঘুম ভাঙতে চায় না। দেখো, আমার সাথে বন্ধুত্ব করতে চাও কি চাও না সেটা তোমার ব্যাপার। আমার কষ্ট হলেও আমি আসবো, কোনো সমস্যা নেই। শোনো, একটা কথা বলি, সবার বাড়ির থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তারা এই কোচিং সেন্টারে দেয়, শুধুমাত্র তার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে বলে, বুঝতে পেরেছো? আমায় দেখছো হাসি খুশি ভালো রেজাল্ট করছি, কিন্তু আমার মনের ভিতর কত কষ্ট জানো? কেন ভাই, কেউ প্রেমে ধোকা দিচ্ছে নাকি? দেখো, এটা আর কি মারার বিষয় না। ভুল হয়ে গেছে ভাই, শুধু আমার একটুখানি জাননি তোমাদের বলি। বাড়ি থেকে বেরিয়েছি, 1 টাকা ছিল না। 2 কাকা সারাদিন গরুর মতন খাটে শুধু আমায় পড়ানোর জন্য। তাদের পায়ে চপ্পল পর্যন্ত নেই, এতটা কষ্ট করে তারা, জানো? তোমাদের বাড়িতেও কেউ হবে, তোমাদের বাবা নয়তো মা, কেউ না কেউ প্রচুর কষ্ট করে। তারা না খেয়ে তোমাদের খাওয়ায়, তোমাদের ভালো স্কুল কলেজের জামা কাপড় সব কিছু দেয় কিসের জন্য? যাতে মেয়ে ছেলেগুলো মানুষ হোক, হ্যাঁ, ছেলেটা মানুষ হোক। কিন্তু তোমরা এখানে এসে ফোন নিয়ে, হ্যাঁ, হ্যালো ফ্যালো, মোবাইলে গেম খেলা, হ্যাঁ, রিলস দেখা, এইসব সব কিছু করো। হ্যাঁ, তোমরা বোঝো তারা কত কষ্ট করে? সকাল থেকে সন্ধ্যা অবধি কষ্ট করে 200-300 টাকা পায়। সেই টাকার ভিতরে কি করে সংসার চালায় একটু বোঝার চেষ্টা করো। সত্যি ঠিক বলেছ, আমার বাবা সেই ভোর 5টায় যায় আর সন্ধ্যা 5টায় আসে, সারাদিন একটা হোটেলে কাজ করে। তাহলে বোঝার চেষ্টা করো, শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে সে এতটা কষ্ট করছে। সে চাইছে, তার জীবন তো নষ্ট হয়ে গেছেই, তোমার জীবন যেন নষ্ট না হয়। তুমি ভালো করে পড়াশোনা করে যদি একটা চাকরি বাকরি পাও, তখন তাদের কষ্ট সার্থক হবে। তার জন্য সময় নষ্ট করো না গো, সময় নষ্ট করো না। আমি দেখো, হ্যাঁ, আমাদের
গ্রাম কত দূরে, সেখান থেকে ছুটে এসেছি শুধুমাত্র পড়াশোনার জন্য। বাড়ি নেই, ঘর নেই, ঘর নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। সব পায়ে হেঁটে বাঁচে করে সব কাজ চালাতে হয়। আর তোমাদের কাছে সব ফ্যাসিলিটি আছে, তবুও তোমরা পড়াশোনা করো না, সময়ের মর্ম দাও না। একদিন বুঝবে, যেদিন সময় চলে যাবে, তোমার মা বাবার মতন তোমাদেরও কষ্ট করতে হবে, লোকের গোলামি করবে, সেদিন বুঝবে সময় থাকতে সময়ের দাম দিইনি। সত্যি তুমি যে কথাগুলো বললে, এগুলো তো কোনোদিন ভাবিনি। সত্যি বলেছো, কোনোদিন ভাবিনি। জীবনে কষ্ট না করলে কিচ্ছু হয় না। তোমরা এইভাবে আনন্দ মস্তি করছো, ভাবছো এক না একদিন চাকরি পেয়ে যাবে, কোনোদিন পাবে না। আর যদিও বা পাও, 5,000 10,000 টাকার চাকরি, ওতে সংসার চলবে না, মনে রেখো। এর জন্য জীবনে কষ্ট করো, কষ্ট করলে পারে একদিন ঠিক দেখবে সেই কষ্টের মর্মতা পাবে। তাই আমার কথা মতন যদি আমার সাথে বন্ধুত্ব করতে যাও, আজকের থেকে পুরো ফোন সুইচ অফ করে স্যারের কাছে জমা দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আজকের থেকে তুমি হলে আমার গুরু। শুধু মুখ দিয়ে বললে হবে না, আমি যা যা বলবো তাই সব কিছু শুনতে হবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। 100-এ 100 না পাও, কমসে কম 80-90 তো পাবে। হ্যাঁ, তোমার মা বাবাদের কষ্ট দূর করতে পারবে শুধু একটু কষ্ট করলে। ঠিক আছে, তুমি যেরকম বলবে আমরা সেরকম পড়াশোনা করব। কালকে সকালে 1 ঘন্টা আগে চলে আসবে, ঠিক আছে? বই খাতা কি আনবো, কি পড়াশোনা হবে? এই 7 দিন পড়াশোনা আমি তোমাদের করাবো না, তোমাদের বোঝাবো জীবনের মর্মতা কি। জীবনের মর্মতা? এটা বুঝি কোনো সিলেবাস? বলছি 2025 সালের নতুন সিলেবাস নাকি? এই তো তোমরা এখনই বুঝতে পারছো না, জীবনের সিলেবাস মানে একটা মানুষকে বেঁচে থাকার জন্য কি করা উচিত, কি করলে সে সারা জীবন ভালোভাবে সংসার চালাতে পারবে, সেলফ ডিফেন্স কি করে ইমপ্রুভমেন্ট করা যায়, সে ব্যাপারে আমি তোমাদের বোঝাবো 1 সপ্তাহ। তারপরে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পড়াশোনা করবে আমার কাছে, না হলে না করবে, তোমাদের ইচ্ছা। আচ্ছা রাজি আমরা, একদম সকাল সকাল চলে আসবো। ঠিক আছে, মনে রাখবে তোমাদের জন্য আমি 1 ঘন্টা আগে আসবো। এক একটা মিনিটের কিন্তু অনেক সময়, তাই সময় নষ্ট করো না, যাও নিজেদের জীবন পরিবর্তন করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা স্যারের কাছে মোবাইল জমা দিয়ে যাচ্ছি। সত্যি তুমি যেভাবে বোঝালে না, সারা জীবনে কেউ কোনোদিন বোঝায়নি। আজ থেকে 2 বছর আগে যদি তোমার সঙ্গে দেখা হতো, তাহলে আমার জীবনটা মনে হয় আরো খুব ভালো হতো। এখনো কিচ্ছু সময় যায়নি, এখনো চেষ্টা করো, সাকসেস পাবে। হার্ডওয়ার্ক করো, আরো কষ্ট করো, আরো কষ্ট করো, এতটা কষ্ট করো যেসব অসম্ভব জিনিস সব সম্ভব হয়ে দাঁড়াবে। ঠিক বলেছ। বলছি কি ভাই, এইভাবে কিন্তু জীবন চলবে না। ঠিক কথা বলিছ। এই মদের দোকানে কাজ করতে করতে একদম হাফসায় জাতি হয়। দেখ, দুজনে মিলে আজকে আমাদের কত 350 টাকা দিয়েছে। 350 টাকা কাজ করতে আমাদের হাত পা ব্যথা হয়ে গেছে। আর মদের দোকানে সারাক্ষণ কাজ করতে করতে কিরকম বাজে গন্ধ আসে। তারপরে কাজ করতে করতে কবে মদ খাওয়া শিখে যাবো, টেরই পাবো না। একদম ঠিক বলেছিস। যে করেই হোক ফুটো কাকা ঢ্যাবনা কাকার সাথে যোগাযোগ করতেই হবে। হ্যাঁ, ফুটো তার ধারে গিয়ে তো ঠেলে ফেলে দেবে না। যে করে হোক আমাদের একটা কাজ বাজ দিয়ে ওনাদের কাছে রাখবে। তারপরে যতই বলো, পাদু ধারে না দেখলি না আমার মনটা কিরকম ছটপট ছটপট করে। তোর আকার করে নাকি? পাদু ভাগ্নে থাকলি না আমার একটা অন্যরকম শক্তি থাকে। এইভাবে বাঁচা যাবে না। তারপরে এইভাবে কতদিন মদের দোকানে কাজ করতে করতে 200 টাকাতে 300 টাকা হবে। 300 টাকায় কি করে সংসার চলবে বলো? তারপরে তোর বালির অবস্থা দেখেছিস, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তখন কি হবে? সেটা তো আমিও ভাবছি। এই বর্ষার আগে যদি ঠিক না করতে পারি না, তাহলে অবস্থা টাইট। শোন, এক কাজ করি, স্যারের বাড়ি চল। যে কারো হোক ফোনের নাম্বার জোগাড় করে, আর ফোন নাম্বার না পালেও স্যারের বাড়ি মোটামুটি কাজ বাজ করে দেবো। স্যারের বাড়ি থাকবো 2-4 দিন। যেই যোগাযোগ হবে সেই চলে যাবো শহরে। নয়তো অত বড় শহরে যাই খুঁজে তো পাবো না কোথায় আছে কিনা কোথায় না আছে। আর উপরে তো আমাদের কাছে টাকা পয়সাও নাই। শোন, আজকে যে 300-350 টাকা পাইছি তোর বাবারে দিয়ে দিস। না না, বাবার দেওয়া যাবে না। মার কাছে দিলি পারে টাকাটা সুরক্ষিত, বাবার বলা যাবে না। বাবা মদের দোকানে কাজ করতে করতে মাঝে মাঝে মদও খায়, বুঝতে পারিস? তারপর টাকা দিয়ে দিলি কেন, সব শেষ করে দিল। ঠিক আছে, তোর মার কাছে দিয়ে দে। আজকে রাত্রে যে করেও কাটাইয়ে সকালবেলা তোর মারে বল, মা আমি শহরে যাই কাজ করে মাসে মাসে টাকা পাঠাবো, তাই দিয়ে ঘর ঠিক করো। ঠিক বলেছ। এতদিন অনেক ফাজলামি করেছি, এখন কিছু না কিছু করলে পারে সংসার চলবে না। ঘরের অবস্থা দেখলে ভয় লাগছে। ভগবান যদি আমাদের দিকে তাকায় আর পাদু ভাগ্নের যদি খুঁজে পাই, হ্যাঁ সবাই যদি সাপোর্ট করে, আমরাও ঠিক না ঠিক কিছু না কিছু ব্যবস্থা করেই নেবো। পড়াশোনা তো আমাদের দ্বারা হবে না, ওই মোটামুটি একটা কাজবাজি করতে হবে, কি বলো? আরে শহরের উপরে ঘটি গরম বিক্রি করলেও বিশাল টাকা। আরে আমি তো ভাবিছি শহরের পরে পায়খানা পরিষ্কার করলেও বিশাল টাকা। পায়খানা পরিষ্কার করবি কিরকম লাগবে না? আরে চেনবে নাকি? হ্যাঁ, মাস্ক লাগাই মুখি, তখন পায়খানা পরিষ্কার করবো। আর মোটামুটি পায়খানা পরিষ্কার অনেক বাড়ি করাবে। এক এক বাড়িতে 100-200 টাকা করে নিলি পারে। রোজ দিন যদি 5-10 বাড়ি করতে পারি না, 2000 টাকা। মোটামুটি মাসে কত হয়? 50-60 হাজার। ওইসব ছাড়লাম, মাসে 30,000 টাকা ইনকাম থাকলি তাই কত। ঠিক বলিস। তুমি আর আমি দরকার হয় পায়খানা পরিষ্কার কাজে লাগিয়ে যাবো, বুঝতে পারিস? ঠিক বলিস, কোনো কাজ ছোট না। এখানে যখন লোকেদের মদ খুলে দিতে পারতেছি, ওখানে মুখে একটু মাস্ক লাগাই, হাতে একটু গ্লাভস লাগাই, পায়খানা পরিষ্কার করে দেখ, কোনো ব্যাপারই না। অভাবে পড়লে সব কাজ করতে হয়। শুনেছি দুবাইও নাকি যারা পায়খানা পরিষ্কার করে তাদের নাকি বিশাল বেতন। ওগুলা বেতন হোক যা হোক, ওই জায়গা তো আমাদের মতন বাংলা কথা বলা মানুষ পাবো না। আর ওখানে টাকা দিয়ে কাটবো কি? খাবো তো কাটা ভাতই। তারপর ওখানে নাকি সব তাজা জিনিস পাওয়া যায় না, সব এই ইন্ডিয়ার থেকে জাপান ফাপান কোথাতে কোথাতে আসে, সব ওই ফ্রিজারে করে আসে, বুঝতে পারিস? বলছি তুই এত সব খবর পাস কোথাতে? বাবা ইউটিউবে দেখায় না, আমি দেখি না। ও তাই?
চলো চলো বাড়ির দিক চলো, খিদে লেগে গেছে। যাওয়ার সময় যদি মাছ পাই না, 50 টাকা দিয়ে একটা রুই মাছ কিনে নিয়ে যাবানি। চল, যা পাবো তাই নিয়ে যাবো। রুই না পালি লেটা মাছ নিয়ে যাবো। তা ঠিক বলেছিস, চল। তোমাদের এইসব হাবিজাবি জিনিস বিক্রি করা বন্ধ করো। হাবিজাবি জিনিস মানে? যে চুলকনির হাবিজাবি জিনিস বিক্রি করতেছে সে বন্ধ করো। এই তুই কোথাকার কোন হনুদাস? হ্যাঁ, আমরা কি বিক্রি করতেছি কি না বিক্রি করতেছি তাতে তোরা তো আসে যায় কিসের জন্য? হ্যাঁ, তোমাদের বিক্রি করতে বন্ধ করেছি, ভালোভাবে কানে যাচ্ছে না কেন? আজ পর্যন্ত বিক্রি করেছি, যত লোক কিনেছে সবার উপকার হয়েছে, তা তোরা তো খাজো নিয়ে আসতেছে কেন? হ্যাঁ, এই সামনে আমার মেডিকেল স্টোর। হ্যাঁ, তোমরা যদি এইভাবে জিনিসপত্র বিক্রি করো আমাদের কাছ থেকে কেউ কিনবে? ওই শালার বিটা, তোর কাছে কিনলো কি না কিনলো সে আমরা জানবো কি করে? হ্যাঁ, তুই ডুপ্লিসিটি মাল বিক্রি করবি, তা তোর কাছে লোক আসবে কি করে? হ্যাঁ, আমরা যে জায়গায় দোকান লাগাই সেই জায়গায় চলে। কি ঘোড়ার ডিম দিয়ে 500 টাকা 600 টাকা করে বোতল বিক্রি করতিস? 500 বিক্রি করি, 1000 বিক্রি করি, তা তোর বাপের কি রে? হ্যাঁ, দেখো এই মুখ সামনে কথা বলবা। হ্যাঁ, আমাদের এলাকায় এসে বেচাকেনা করতিস, উপরতে আমাদের উপর খিস্তি খামারি করতিস। তুই মাথা খারাপ করবি না, বুঝতে পারছিস? সেখান থেকে সরে যা, কিন্তু গুদুম করে মারবো, দেখিস কেনে? কি তুই আমার এরকম কথা বললি? গুদুম করে মারবি? ছেলে পেলে ডাক দেবো, দেখবি তোর ব্যবসা তোদের একদম পুরো পেছনে ভরে দেবো। আরেকবার বল, তোর বাপের ক্ষমতা থাকলে আরেকবার বল। শালা, হ্যাঁ, আমাদের গ্রামে এসে আমাদের উপরে মানে মানে চেঁচামেচি করছে, উল্টোপাল্টা জিনিস বিক্রি করছে। এই উল্টোপাল্টা কি জিনিস? হ্যাঁ, উল্টোপাল্টা কি জিনিস? হ্যাঁ, আজকে এত বছর ধরে ব্যবসা করতেছি, কেউ কোনদিন কোনো কিছু বলতে পারলো না। হ্যাঁ, আর তুই বলছিস উল্টোপাল্টা জিনিস? তুই এই মেডিসিন জাতীয় জিনিস বিক্রি করতেছিস, তোর কাছে লাইসেন্স আছে? এই শোনে, অত লাইসেন্স ফাইসেন্স কেলাবি না, বুঝতে পারছিস? সব আয়ুর্বেদিক জিনিস, এতে আবার কি লাইসেন্স লাগে রে? কি খাওয়ার জিনিস নাকি? লাগানোর জিনিস। ছোটবেলা কাটিয়ে গেছে, ঝামটি গাছের কষ লাগাস নাই? হ্যাঁ, হাবি জাবি জিনিস বলতেছিস, তেলাকুচুর পাতা লাগাস নাই? সেগুলো লাগানোর জন্য কি সার্টিফিকেট লাগিস নাকি? হ্যাঁ, দেখো অত শত জানি না, আমি ভালোভাবে বলছি, এখানে বেচাকেনা করবো না, চলে যাও। করবো, তুই যা পারিস করে নিস। ভালোভাবে বলতেছি, এখান থেকে যাও। দেখ, নাটক মারাবি না, এখান থেকে সরে যা, আমাদের ব্যবসার সামনে ডিস্টার্ব করবি না। লাইসেন্স মারাচ্ছে? লাইসেন্স তোর দেবো? হ্যাঁ, এত বছর ধরে তুই কি লাইসেন্স বানাইছিস? হ্যাঁ, তোর দোকানে একটাও কাস্টমার আসে না? সকাল থেকে আমরা এখানে দাঁড়ায় রয়েছি, হ্যাঁ, একটা কাস্টমার আসে না? কি বেচাকেনা করিস? কি লোকের ট্রিটমেন্ট করিস? শালা, তোদের জন্যই আমার দোকানে কাস্টমার আসছে না। ও, আমরা তো জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, ডেঙ্গু সবকিছুর ওষুধ বিক্রি করতেছি না? করতেছিস তো চুলকনির ওষুধ। আলে, চুলকনির ওষুধ ছাড়া তো অন্য যত কাস্টমার আসবে সব তোর কাছে যাবে। হ্যাঁ, তোমরা এখান থেকে সরে যাও, তারপরে আসুক না আসুক সে আমরা দেখবানি। আমরা এখান থেকে সরবো না, তুই যা পারিস করে নিস। আমি এখন কিন্তু এই গ্রামের মুরব্বী ডাকবো। তুই গ্রামের মুরব্বী ডাকিস, এমএলএ ডাকিস, এমপি ডাকিস, ডাক। উচিত কথা আমরা বলিছি, আমাদের পক্ষে সবাই সাপোর্ট করবে, তুই ডাকিয়ে দেখ। তাহলে তুই সরবি না? না, সরবো না, যা পারিস করে নিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি, এখন গ্রামের লোকজন ডেকে নিয়ে আসবো। যা পারিস কর, বেশি ফাজলাম করিস না। তোর দোকানের সামনে গিয়ে দোকান লাগবানি, দেখিস কেনে? কোথাতে না কোথাতে উঠে পুটে চলে আইছে এখন আমাদের ব্যবসা নষ্ট করার জন্য। হারাম জাদা, পুরা আমাকে মিনছে। লোকের উল্টো পাল্টা ওষুধ দিয়ে জ্বর ফর বাড়াই দিস, চুলকনি বাড়াই দিস, কমে না? হ্যাঁ, আর এখন আমরা সামনে আইছি বলে আমাদের দোষ হয়েছে। দাঁড়া, তোদেরও আমি দেখাচ্ছি। বলছি ভাই ঢ্যাবনা, সত্যি লোক ফোক ডেকে নিয়ে আসবে নাকি? ও ঘোড়া আনে আনুক, ওরা কি ভাই পাই নাকি? আসলে এবারে বেলুন দিয়ে বাড়ি দেবো। আগে থেকে কিছু বলো না, লোকজন আসুক তারপর দেখা যাবে। নাকি ভাই একটু দোকান সরাই নেবো? ওরে না না, সরাই নিলি বারে ওরা আমরা পাইয়ে বসবে, বুঝতে পারিস? আরে কাকা, তোমরা এখানে? তোমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কেন ভুলে গেছো নাকি? বিয়ে করার আগে তোমার কাছে আমি এই সেই চুলকনির ওষুধ কিনে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তা বলো, কমিছে চুলকনি? কমিছে মানে? হ্যাঁ, একদম পুরো ঝকাঝক, কিন্তু একটা সমস্যা। এখন আবার কিসের সমস্যা? বলছি চুলকানি কমে গেছে, কিন্তু এই কালো দাগগুলো যাচ্ছে না। আরে বাবা, একদিনে কি সবকিছু হয়? লাগাতে থাকো, সব যাবে। না বললি হবে না, অনেক টাকা খরচা করেছি, চুলকনি কমে নাই, কিন্তু তোমাদের এই ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি জিনিস লাগাইয়া কি যে আরাম পাইছি তা বলার মতো না। রাত্রি লুঙ্গি উঁচু করে শুইছি, পুরো একদম কুলিং। বলছি, তোমারে তো অন্য গ্রামে জিনিস বিক্রি করেছি, তা তুমি এই গ্রামে কি করছো? আরে বাবা, এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, এই গ্রামে যে প্রধান সেটা হচ্ছে আমার শ্বশুর, বুঝতে পারিস? তো এখানে হেঁটে যাচ্ছিলাম, পট করে তোমাদের দেখলাম, তাই না আসি আর পারলাম না। তোমার শ্বশুর এই গ্রামের প্রধান? হ্যাঁ। ভালো জায়গা বিয়ে করেছো। তোমার শ্বশুরির পাওয়ার কিরকম? বাবা, আমার শ্বশুরির এক কথা 100 কথা সমান। এক গ্রামের লোকজন তোমার শ্বশুরি ভয় পায়? ভয় পায় মানে? আমার শ্বশুর হচ্ছে পুরো একটা দাবাং মানুষ, দাবাং। এই গ্রামে ওই যে মেডিকেল আলা আমাদের শালায় দোকান লাগাতে দিচ্ছে না, বুঝতে পারিস? ওর দোকানে কেনা বেচা তো এমনিতেই হয় না, আর আমরা সামনে আইছি বলে বলে কেনা বেচা হচ্ছে না, বুঝতে পারিস? হাবি যাবি কথা বলে আমাদের এখন সরাই দিতে চাচ্ছে, তা আমরা উঠিনি, এখন বলতেছে লোক ডাকতে গেছে। ওর বাপের কত ক্ষমতা, লোকজন ডাকে আনুক না, আমার শ্বশুরের একটা ফোন ঘুরবো, সব উল্টো পাল্টা দৌড় দেবে। সত্যি বলছো তো? ভাই, আমাদের একটু বাঁচাও, বুঝিস? গ্রামের থেকে শহরে আইসি এই ব্যবসা করতে, বুঝিস? আমাদের একটা ভাই পথে, তার পড়াশোনার পিছনে প্রচুর টাকা খরচা, আগের দিন তো তোমার বলিস। এখন এইভাবে যদি আমাদের সব জায়গাতে উঠাই দেয়, তাহলে আমরা বেচাকেনা কোথায় করবো বলো? আর আমরা তো লোক ঠকায় টাকা নিচ্ছি না। ও নিয়ে কোনো তোমাদের কথা বলতে হবে না, মালের গ্যারেন্টি আমি নিচ্ছি। এই গ্রামের সব মাল আমি বিক্রি করে দেবো, বুঝলি? দাঁড়াই থাকে। আয় ভাই আয়। এই তুই কে রে? জামাই রূপে এই গ্রামে? কেন, আমায় চিনছিস না? আরে ওকে ছাড় তো, যে কাজে আইসিস সে কাজ কর। ওই লোকটাকে নিয়ে আইসিস? চোখে দেখতে পাচ্ছিস না? ওই ন্যাংরা ফ্যাংরা আনিস কিসের জন্য? ও তোমার কেন ঘাই খাই চিতে পড়ে যাবে। কি বলি, তুই আমার কেন খাই দিবি? তোর এত বড় সাহস? আমি হচ্ছে ক্যারাটে কুম্ফু মাস্টার। আয় তালি দেখি, লুঙ্গি উঁচু করে যেই তোর এক শট দেবো না, চিতায় পড়বি। আরে ভাই, শুধু শুধু ঝামেলা করছো কেন? তোমাদের ব্যবসা আলাদা ব্যবসা, এনাদের ব্যবসা আলাদা ব্যবসা, তো খালি খালি এইসব হাবিজাবি কাজ করতেছো কিসের জন্য? তুমি জানো এসব উল্টোপাল্টা জিনিস বিক্রি করতেছে 500-700 টাকা করে, আলতু ফালতু মানুষের লোকজনের টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আর আমার চোখের সামনে এইসব জিনিস সব ছেড়ে আমি সহ্য করবো না। এই হাবিজাবি কথা বলো না,
আমার বিয়ের আগে 3,500 টাকার ওষুধ কিনেছি এনাদের কাছ থেকে, একদম চাকাচাক। চুলকনি তো দূরের কথা, সারা শরীরের যত কালো সব পরিষ্কার হয়ে গেছে। হে, কি বলছো, চুলকনি কমতেছে? আরে এই গ্রামের মেম্বার মানে প্রধান, হ্যাঁ প্রধানের জামাই আমি বলতেছি, মানে হালতু ফালতু কথা বলতেছে নাকি? হ্যাঁ, আমার ছোটটা মেয়ের না ভারী চুলকনি হয়েছে। আরে তোরে আনিছি কিসের জন্য, তুই বলতেছিস কি? ধর ঘোড়া, তোর কাছ থেকে শালা ওষুধ নিয়ে প্রায় 1,000-2,000 টাকা খরচা করে ফেলাইছি। আমার ছোট মেয়েটার চুলকনি এখন তুই কমাতে পারিসনি, আর এনা 500-700 টাকা দিয়ে পুরো একদম চুলকানি কমাই ফেলাচ্ছে। হ্যাঁ, আর সামনের জাল যন্ত্র প্রমাণ রয়েছে মেম্বার বাবুর জামাই। হ্যাঁ, আর তুই ফাজলামি কথা বলছিস, ভালো মানুষের মারার জন্য ডাকে নিয়েছিস তুই আমারে? আরে বাবা, তোর সাথে কি কথা হয়েছিল আমার? সার তোর 500 টাকা, তুই আমার 500 টাকা দিতে চাইছিস ওদের মারার জন্য। তোর 500 টাকা নিকুচি করেছে, এসব ভালো মানুষের মারিয়ে আমি এই গ্রামের লোকজনের বিপদে ফেলাতে চাবো নাকি? হ্যাঁ, তোদেরকে দেখে নেবো, দাঁড়া। সে তো দেখতেই পারতেছি, তোদের গ্রামের লোক তোর উপর ক্ষিপ্ত হয়ে গেছে। ছাড়বো না, দাঁড়া। আরে পাগলা খাপা, এইসব কাজে সময় নষ্ট না করে ভালো করে এখনো পড়াশোনা করে ওষুধ শেখ। কোন ওষুধই কোন রোগ সারে, বুঝতে পারিস? ভালো মানুষের পিছনে লাগতে আসিস। হারামজাদা মেম্বার বাবু জানলি পারে তোর পা উপর দিক দিয়ে পাশায় বেতের বাড়ি দেবে না, দেখিস কেনে। বলছি কি, আমার ছোট্টটা মেয়ে 7 বছর বয়স, বুঝতে পারিস, ভারী চুলকনি, তা কি কমবে? কমবে মানে ঘটাঘট করে কমে যাবে, যদি না কমে পয়সা ফেরত। আরে টেনশন করার কোনো দরকার নেই, আমি উপযুক্ত জল যন্ত্র প্রমাণ প্রায় 10 থেকে 20 হাজার টাকা খরচা করেছি, কোনো চুলকনি মোটামুটি কমেনি। এনাদের কাছে আসার সাথ মাত্র 3 দিনই ছাপ। সত্যি যদি আমার মেয়ের চুলকনি কমে না, আমাদের বাড়িতে একটা দেশি মুরগি আছে, তোমার একটা মুরগি দেবো। না না, ওইসব কিছুর দরকার নেই। হ্যাঁ, তোমার মেয়ে সুস্থ হলে তাতেই আমরা সন্তুষ্ট। তাড়াতাড়ি নিয়ে যান, এই জিনিসপত্র কিন্তু ঘাপাঘাপ হয়ে যাবে। বলছি কি, লোকজন ভালো হলেই আমি আরো কাস্টমার আনবো, আর প্রত্যেক রবিবারে আমাদের এই গ্রামে ক্যাম্প লাগাও তোমরা, বুঝতে পারিছো? অনেক লোকজন ডাকে আনবো, আর ওই শালা মেডিকেল যদি কিচ্ছু বলে না, ওর দাঁত ভেঙে দেবো। দাঁত মানে আমার শ্বশুরজি বলে ওর একদম চরম ব্যবস্থা করবো। ও বেশি মাতুবরি করলে ওর মেডিকেলই বন্ধ করে দেবো। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বলছি, এটা কি দিয়ে তৈরি? এইগুলো সেই পুরনো আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি, ভেষজ উদ্ভিদ, গাছের লতা পাতা ও অনেক রকম তেল দিয়ে তৈরি এই চুলকানির মলম। এতে কোনো সাইড ইফেক্ট নেই। আপনি মাথা থেকে পা অবধি সব জায়গায় লাগাতে পারবেন, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবধি সবাইকে লাগাতে পারবেন। এর কোনো সাইড ইফেক্ট নেই। লাগানোর 3 দিনের মাত্রই আপনার শরীরের যত রকম চুলকানি খুজলানি সব কিছু নিমেষেই শেষ হয়ে যাবে। বাবা, বিশাল জিনিস তো। অমৃত গো অমৃত, চুলকানির জন্য 1 নম্বর অমৃত। কথা ঠিক বলিস, ও অমৃততে কোনো অংশে কম না। রাত্রি ঘুমাতে পারি না প্রায় 2-3 বছর চুলকনির চোটে, কিন্তু এখন যে কি শান্তিতে আছি আমি তোমার বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে তোমার এই জোড়া পায়ে একটা নমস্কার করি। না 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 না, তার কোনো দরকার নেই। আপনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই আমাদের জন্য অনেক। কোনো সমস্যা নাই, আমার একটা চুলকনির ওষুধ দাও, বাড়ি গিয়ে লাগাই মেরে, আর প্রত্যেক রবিবার এখানে আসবা। বাদ বাকি যা হয় আমি দেখে নেবো। আমি এখানকার ছোটখাটো ডন, বুঝতে পারিছো? ওই সব একদম কথা মার দিয়ে ঘরে বসাই দেবো, কোনো সমস্যা নেই। আসো আসো, নাও। এইভাবে প্রত্যেকটা দিন ফুটো ঢ্যাবনা কষ্ট করে চলেছে শুধুমাত্র তার একটা ভাইপো পাদুকে পড়ানোর চেষ্টায়। তারা কি সার্থক হবে? তাদের এই কষ্টর সাফল্য কি পাবে? দেখতে থাকুন।